যদি একদিন হঠাৎ করে পুরো পৃথিবী অন্ধকারে ডুবে যেত, একটি বিশ্বব্যাপী ব্ল্যাকআউট, তখন কোনো সরকার অবশিষ্ট ছিল না, কোনো নিয়মকানুন ছিল না, এবং মানুষ কেবল বেঁচে থাকার জন্য একে অপরকে হত্যা করতে বাধ্য হয়েছিল। একটি পরিবার এখন এই বিধ্বস্ত পৃথিবীতে বেঁচে থাকার চেষ্টা করছে। তারা কি টিকে থাকবে? সবকিছু আসুন আমাদের নতুন পোস্ট অ্যাপোক্যালিপটিক সার্ভাইভাল মুভিতে শুরু থেকে শুরু করি। গল্পটি শুরু হয় একটি ভার্চুয়াল রিয়ালিটি গেমিং সেন্টার থেকে, যেখানে শত শত গেমার এই নতুন প্রযুক্তি ব্যবহার করে নিজেদের উপভোগ করছিল। তাদের মধ্যে একজন হল রিস, একটি মেয়ে যে প্রায়শই তার বন্ধুদের সাথে বেড়াতে যায়। যাই হোক, আজ সে বুঝতে পেরেছে যে কিভাবে সবার জীবন বিদ্যুৎ এবং আধুনিক ডিভাইসের ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছে যে এগুলি ছাড়া পৃথিবী কেমন হবে তা কল্পনা করা যায় না। রিস সেই সন্ধ্যায় বাড়ি ফিরে আসে, যেখানে তার বাবা ক্রেস তার জন্য রাতের খাবারের জন্য অপেক্ষা করছেন। আসলে রিসের মা অনেক বছর আগে মারা গিয়েছিলেন। এরপরে ক্রেস, আমি আমার মেয়েকে একাই বড় করেছি। আচ্ছা, এখন যে দুজনেই খাবার খাচ্ছিল, হঠাৎ করেই চারপাশের আলোগুলো ঝিকিবিকি করতে থাকে। এটা শুধু তাদের নয়, এটা বাইরের সর্বত্র এটা ঘটছিল। আর তারপর হঠাৎ করে এখন এক ধাক্কায় সব ডিভাইস সব জায়গায় বন্ধ হয়ে যায়, যেগুলি বিদ্যুৎ চালিত ছিল, এবং প্রতিটি, যদিও প্রাথমিকভাবে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল। ক্রিস আর বাকি সবাইও এটাকে স্বাভাবিক বলে মনে করেছিল। ঘটনাটি ঘটবে এবং শীঘ্রই প্রকৌশলীরা এই ব্ল্যাকআউট সমাধান করতে সক্ষম হবেন। কিন্তু তারপর রিস বুঝতে পারল এখন তাদের মোবাইলেও সিগন্যাল আসছে না। এর অর্থ কেবল বিদ্যুৎই নয়, বরং এই হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটের কারণে এখন অন্যান্য সমস্ত ডিভাইসও কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন কেউ কারো সাথে যোগাযোগ করতে পারবে না এবং কেউই সাহায্যের জন্য ডাকতে পারবে না। যদিও ক্রিস এখনও সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে এবং সে তার মেয়েকে বলল, ভালো, এখন অন্তত মানুষ অন্তত কয়েক ঘন্টার জন্য ডিজিটাল ছাড়াই থাকে ডিভাইস। তবে লিক এখনও রয়ে গেছে। সে তার আইপ্যাড ব্যবহার শুরু করল, তাই তারা একসাথে তাদের আমি পুরনো ছবি আর ভিডিওগুলো দেখতে শুরু করি। রিসের মা যখন বেঁচে ছিলেন তখন তারা দুজনেই সোফায় ঘুমিয়েছিলেন, কিন্তু এখন মাঝরাতে তাদের বাড়ির পিছনের গুদাম থেকে আসা এক অদ্ভুত শব্দে রিসের ঘুম ভেঙে যায়। তাই সে একা তদন্ত করতে যায় এবং আবিষ্কার করে যে শব্দটি গুদামে সংরক্ষিত একটি পুরানো রেডিও থেকে আসছে। আসলে পুরো গুদামটি একটি পরীক্ষাগার ছিল, যেখানে রিসের দাদা ফ্র্যাঙ্ক রেডিও এবং শব্দ তরঙ্গ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেন। এরপর তিনি কয়েক বছর আগে একাকী জীবনযাপন করার জন্য বনে চলে যান এবং এখন সেখানে থাকেন। যাই হোক, তার কিছু জিনিসপত্র এখনও পড়ে আছে। রিস লক্ষ্য করে যে রেডিওর শব্দ তার দাদা ফ্র্যাঙ্কের কাছ থেকে আসছে, যিনি এখন সাধারণ সেলফোন কাজ করা বন্ধ হয়ে যাওয়ার পর তার রেডিও ব্যবহার করে বনে তার বাড়ি থেকে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। অবশেষে তার সাথে যোগাযোগ করার পর ফ্র্যাঙ্ক প্রকাশ করে যে তার গবেষণা অনুসারে আজ রাতের ব্ল্যাকআউট একটি স্বাভাবিক ঘটনা হতে পারে না। তিনি আবিষ্কার করেন যে এটি কেবল তার দেশে নয়, বরং সারা বিশ্বে একই সাথে ঘটছে। এর অর্থ হল এটি কোনোভাবে চুম্বকীয় পালস আক্রমণ এবং বিদ্যুৎ বা আধুনিক ডিভাইসগুলি আর কখনও কাজ করতে সক্ষম হবে না, তাই পুরো পৃথিবী বদলে যেতে চলেছে। তাই ফ্র্যাঙ্ক পরামর্শ দিলেন যে রাইস এবং তার বাবা ক্রিস সকালে তাদের সমস্ত জিনিসপত্র এবং যতটা সম্ভব খাবার এবং জল সংগ্রহ করে বনে তার বাড়িতে আসুন, কারণ শহরের পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। তখন থেকে আমাদের জানা পৃথিবী সম্পূর্ণ বদলে গেছে। তাই তারা তাদের বাড়ির কাছে কৃষিকাজ এবং প্রাণী শিকার করে বনে দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে। সেখান থেকে ফ্র্যাঙ্ক রিসকে একটি কাগজের মানচিত্র এবং একটি রেডিও ফোনের কথা বলেছিল, যা তারা তার সাথে যোগাযোগ করতে পারে। যাই হোক, এই কথা শুনে রিস ভয় পেয়ে গেল। সকালে সে তার বাবাকে জাগিয়ে তোলে এবং তার দাদা ফ্র্যাঙ্কের কাছ থেকে যা শিখেছে তা তাকে বলে। কিন্তু এখন ঘুম থেকে ওঠার পর ক্রিস তাকে বলে যে ভয় পাওয়ার দরকার নেই। তাদের শহর ছেড়ে যাওয়ারও দরকার ছিল না, কারণ তার বাবা ফ্র্যাঙ্ক বছরের পর বছর ধরে তার গবেষণায় ব্যস্ত ছিলেন এবং গত বেশ কয়েক বছর ধরে তিনি এই বাড়িটি বনে বসবাসের জন্য ব্যবহার করেছিলেন। পুলিশও চলে গিয়েছিল, তাই তারা তার কথা বিশ্বাস করেনি। এরপর রাইস তাকে আবার ফ্র্যাঙ্কের সাথে কথা বলতে বাধ্য করে এবং ফ্র্যাঙ্ক ক্রিসকে বোঝাতে শুরু করে যে এই পুরো ঘটনাটিকে হালকাভাবে না নিতে। যদি সে তার মেয়ের জন্য চিন্তিত হয়, তাহলে তাদের অবিলম্বে শহর ছেড়ে চলে যেতে হবে। শহরের রাস্তাগুলি লুটেরা এবং ডাকাতদের দ্বারা ভরা হতে চলেছে, কারণ যখন সামাজিক কাঠামো ভেঙে যায় তখন কোনো নিয়ম কানুন থাকে না, এবং সবচেয়ে বিপজ্জনক জিনিস হল জনতা।
তবে ফ্র্যাঙ্ক রাইসকে বলেছিল যে আগামী 2 দিনের মধ্যে খাদ্য সরবরাহ বন্ধ হয়ে যাবে এবং লোকেরা রাস্তায় নেমে আসবে। তাই ক্রিসকে যত তাড়াতাড়ি সম্ভব রাইসকে নিয়ে শহর ছেড়ে চলে যেতে হয়েছিল। এইসব শোনার পর ক্রিস অনুভব করলেন যে তার কোনো ঝুঁকি নেওয়া উচিত নয় এবং তিনি দ্রুত তার বাড়ি থেকে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র রাইসকে নিয়ে তার গাড়িতে লোড করতে শুরু করলেন। বাইরেও কেউ বুঝতে পারেনি যে এই হঠাৎ ব্ল্যাকআউট কিভাবে ঘটল। লোকেরা পুলিশের কাছ থেকে উত্তর চেয়েছিল, কিন্তু পুলিশ নিজেই কিছুই জানত না, তাই তারা কিভাবে লোকদের উত্তর দেবে। ইতিমধ্যে ক্রিস এবং রাইস তাদের গাড়ি নিয়ে শহর ছেড়ে চলে গেছে, বাইরে নিয়ে যাচ্ছে। পথে তারা একটি দোকানে থামে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, রেশন এবং জল সহ, ঠিক যেমন ফ্র্যাঙ্ক তাদের রেডিওতে বলেছিল। কিন্তু এখন দোকানটি লোকেদের ভিড়ে ভরা, সরবরাহের জন্য লড়াই করছে। খাবার এবং জলের মজুদ একদিনেই খালি হয়ে গেছে, কারণ লোকেরা সবকিছুর জন্য তাড়াহুড়ো করছিল এবং ক্রিস বুঝতে পারে তার বাবা ঠিকই বলেছিলেন। তারা দুজনেই শহর থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে আসে, কিন্তু পথে তারা দেখতে পায় শহরের বাইরে যাওয়ার সমস্ত সেতু যানবাহনে ভরা। সবাই সুরক্ষা এবং বেঁচে থাকার জন্য ঝাঁপিয়ে পড়ছে। তারা যখন আরও এগিয়ে যায় তখন তাদের গাড়ি যানজটে আটকে যায়। তারা বাইরে তাকিয়ে দেখে যে পুরো রাস্তাটি একটি বাস এবং একটি গাড়ি দ্বারা অবরুদ্ধ, এবং যদি এটি চলতে থাকে তবে কেউ কোথাও যেতে পারবে না। এদিকে দুর্ঘটনায় অনেক লোক আহত হয়েছে দেখে ক্রিস আরও বেশি আতঙ্কিত, কিন্তু তা সত্ত্বেও কেউ তাদের সাহায্য করছে না। সবাই কেবল নিজস্ব স্বার্থ নিয়ে চিন্তিত। ঠিক তখনই একজন রাগান্বিত লোক তার গাড়ি নিয়ে রাস্তায় নেমে আসে, রাস্তা পরিষ্কার করে। অন্যরাও তার পিছু পিছু। আহতদের সাহায্য না করার জন্য অন্যদের ওপরও রাগান্বিত ক্রিস এবং রিস কেবল নিজের কথা ভেবে তাদের একা রেখে যান। এতক্ষণে তারা শিখে গেছে যে জীবনের কথা এলে কেউ অন্য কারো কথা ভাবে না। তারা দুজন সারাদিন গাড়ি চালায় এবং সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে অন্ধকার নেমে আসে। একটি নিয়ন্ত্রণহীন ট্রাক তাদের গাড়িতে ধাক্কা দেয়, যার ফলে তারা পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। সারা রাত গাড়িতে অজ্ঞান থাকার পর রিস সকালে ঘুম থেকে ওঠে। সে লক্ষ্য করে যে সে ভাগ্যক্রমে অক্ষত, তবে তার বাবা ক্রিসের মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে, সে গুরুতর আহত হয়েছে। তবুও তারা দুজনেই হাঁটতে থাকে, যাতে তারা যত তাড়াতাড়ি সম্ভব জঙ্গলে ফ্র্যাঙ্কের বাড়িতে যেতে পারে এবং ক্রিসের ক্ষতগুলির চিকিৎসা করতে পারে। তারা এখানে মূল রাস্তা ছেড়ে চলে যাচ্ছিল, কারণ তাদের কাছে প্রচুর জিনিসপত্র ছিল এবং অন্যরা মূল রাস্তায় সেগুলো ছিনিয়ে নিতে পারে। এদিকে ফ্র্যাঙ্ক ক্রমশ চিন্তিত হয়ে উঠছিল, কারণ তার দ্বিতীয় দিন শেষ হয়ে যাচ্ছিল এবং ক্রিস এবং রিসের এতক্ষণে পৌঁছানো উচিত ছিল, যার ফলে ফ্র্যাঙ্ক বিশ্বাস করেছিল যে তাদের সাথে কিছু ঘটেছে। এদিকে হাঁটার সময় ক্রিসের ক্ষত আরও খারাপ হয়ে গিয়েছিল। রিস তাদের থামতে এবং বিশ্রাম নিতে বলেছিল। তারপর সে তার বাবাকে পান করার জন্য জল দিল এবং তাকে পরীক্ষা করল। তার বাবা গুরুতর আহত দেখে সে হতবাক হয়ে গেল, তবুও সে তাকে কিছু বলল না। চুপচাপ তার পিছনে পিছনে গেল, তার মেয়ের নিরাপত্তা নিশ্চিত করার আশায়। ক্রিসের একমাত্র চিন্তা ছিল তার মেয়েকে নিরাপদে তার বাবা ফ্র্যাঙ্কের বাড়িতে পৌঁছে দেওয়া, কিন্তু ক্রিসের শরীর নিরাশ হয়ে পড়ে এবং অবশেষে পুরো দিন হাঁটার পর সে পড়ে গেল। এটা দেখে রিসও কাঁদতে শুরু করে এবং সে সাহায্যের জন্য চিৎকার করে দ্রুত এগিয়ে যায়। উদ্ধার করার জন্য কাছের কাউকে ডাকল। অবশেষে একটু দৌড়ে যাওয়ার পর সে গ্লেন নামে এক কৃষকের মালিকানাধীন একটি খামার দেখতে পেল। রিসের অনুরোধে সে দ্রুত তার গাড়ি নিয়ে তার বাবা ক্রিসকে খামারে ফিরিয়ে আনল। তারা তাকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু ক্রিস বাঁচতে পারেনি। গুরুতর আঘাত সত্ত্বেও ক্রিস অবশেষে হাঁটার সময় সংক্রমণের কারণে মারা যায়। রিস ভেঙে পড়েছিল, কারণ তার মা ইতিমধ্যেই মারা গিয়েছিলেন এবং এখন তার বাবা চলে গেছেন। গ্লেন এবং রিস ক্রিসকে খামারে সমাহিত করেছিলেন। পরের দিন সকালে গ্লেন রিসকে তার গাড়িতে করে তার দাদা ফ্র্যাঙ্কের বাড়িতে ছেড়ে দেওয়ার জন্য রওনা হন। এদিকে ফ্র্যাঙ্ক, যিনি আগের দিন থেকে ক্রিস এবং রিসের সন্ধান করছিলেন, অবশেষে ক্রিসের গাড়িটি রাস্তার পাশে দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় দেখতে পান। তার কিছু পোশাক এখনও ভেতরে রয়েছে। তাই ফ্র্যাঙ্ক একই দিকে এগিয়ে যায় এবং ফার্মার গ্লেনের খামারে পৌঁছায়। সেই একই কৃষক যেখানে গতকাল রিস ছিল। যাই হোক, এখন গ্লেন রিসে ফ্র্যাঙ্ক সেখানে কাউকে খুঁজে পায় না, কারণ সে ইতিমধ্যেই কৃষকের সাথে চলে গেছে। ভেতরে ঢুকে সে বাইরে রক্তের দাগ এবং খননের সরঞ্জাম দেখতে পায়। ক্রিসের পোশাকও এখানে পড়েছিল এবং ফ্র্যাঙ্ক অবশেষে বুঝতে পারে যে তার ছেলে ক্রিস মারা গেছে এবং খামারে এখানেই তাকে সমাহিত করা হয়েছে। যাই হোক, ফ্র্যাঙ্ক এখন লক্ষ্য করে যে তার নাতনি রাইসকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই খামারের একটি ছবি দেখে সে একই কৃষক গ্লেনকে খুঁজতে সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে গ্লেন তার গাড়িতে রাইসকে নিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু তারপর পথে একজন লোক সাহায্যের জন্য তাদের থামায়। যাই হোক, গাড়ি থামানোর আগে গ্লেন রেসকে তার পিছনে লুকিয়ে থাকতে বলে, কারণ আজকাল কেউ বিশ্বাসযোগ্য নয়, এবং প্রকৃতপক্ষে সে ছিল। রেস তার পিছনে লুকিয়ে পড়ে এবং বুঝতে পারে যে লোকটি সাহায্য চাইছে বলে ভান করছে।
সে গ্লেনকে টেনে বের করে তাকে গুলি করে। তারপর সে গাড়িটি তার আস্তানায় নিয়ে যেতে শুরু করে। তার অজান্তেই রেসও তার পিছনে একটি গাড়িতে লুকিয়ে আছে। কোনো ভয় নেই। সে চুপচাপ ট্রাকটির দিকে তাকিয়েছিল, শব্দ করছিল, লোকটি কোথায় নিয়ে যাচ্ছে তা দেখার জন্য, প্রথম সুযোগে পালানোর আশায়। ভাগ্যক্রমে গাড়ির জ্বালানি ফুরিয়ে গিয়েছিল এবং লোকটি জ্বালানি চুরি করার জন্য কাছের একটি গাড়ি মেরামতির দোকানে থামল। কিন্তু দোকানের মালিক তাকে দেখতে পেয়ে তার সাথে লড়াই শুরু করল। তাদের গুলির সুযোগ নিয়ে রেস গাড়ি থেকে নেমে আবার জঙ্গলে দৌড়ে গেল। কিন্তু একটু এগিয়ে যাওয়ার পর অন্য একজন লোক তাকে সেখানে ধরে ফেলল। কিছুক্ষণ পরে যখন রেস জেগে উঠল, লোকটি তাকে তার বাড়িতে নিয়ে গিয়েছিল। এখানে লিস তার সামনে একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পেল। তাকে বলছিল যে সে চলে যাবে না, তাকে চিরকাল এখানেই থাকতে হবে। ইতিমধ্যে ফ্র্যাঙ্ক রাস্তায় গ্লেনের মৃতদেহ পেয়েছিল এবং খামারে পাওয়া ছবি থেকে সে তাকে চিনতে পেরেছিল। ভেবেছিল যে তার নাতনি রিজ অবশ্যই তার সাথে থাকবে। ফ্র্যাঙ্ক বুঝতে পেরেছিল যে রিজ কাছাকাছি কোথাও থাকতে পারে, তাকে খুঁজতে বেরিয়েছিল। অন্যদিকে রিজ এখন রাতের খাবার খাচ্ছে। সে আবিষ্কার করে যে এই মহিলার ছেলে বিলি তাকে অপহরণ করেছে। তারা কেবল তাকেই নয়, অন্য একজন কিশোরী রানীকেও বন্দি করে রেখেছে, তাকে বন্দি করে রেখেছে। তাই রিজ তাদের নিজের সম্পর্কে সবকিছু বলে এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। বলে যে সে কেবল তার দাদা ফ্র্যাঙ্কের কাছে যেতে চায়। কিন্তু এই সব জানা সত্ত্বেও মহিলাটি বলে যে সে ইতিমধ্যেই তাকে বলেছে যে সে যাচ্ছে না। যাই হোক, বাইরের জগতে কোনো নিয়মকানুন অবশিষ্ট না থাকায় কেউ তাকে খুঁজতে আসবে না। মহিলাটি তখন জোর দেয় যে রিজ তার ছেলে বিলিকে এখানেই আটকে রাখবে, অন্যথায় তারা তাকে এখানেই আটকে রাখবে, ঠিক যেমন তারা কিশোরী রানীকে আটকে রাখছে। যাই হোক, রিজ প্রথমে তাদের এটি সম্পর্কে ভাবতে বলে। বাস্তবে সে কেবল পালানোর সুযোগ চেয়েছিল, তাই সে ভাড়ের ভান করল। আর এখন রাত হলে সবাই ঘুমিয়ে পড়ার সাথে সাথেই সে লুকিয়ে বেরিয়ে যেত। কিন্তু দরজা খোলার সাথে সাথেই বুড়ি ঘুম থেকে উঠে তার মেয়ে বিড়ালটিকে মাছ ধরতে পাঠাতে তাড়াহুড়ো করল। দ্রুত তার মেয়ে ক্যাট রিসকে তাকে ধরার জন্য পাঠায় এবং দীর্ঘ সময় পালিয়ে যাওয়ার পর ক্যাট অবশেষে তাকে আবার ধরে ফেলে। যাই হোক, তাকে বাড়িতে আনার পরিবর্তে সে তাকে একটি ব্যাগে ভরে একটি গাছ থেকে ঝুলিয়ে দেয়। ভোর হওয়ার কিছুক্ষণ পরে একটি ভালুক রিসকে খেতে আসে। রিস ভেবেছিল সে বিপদে পড়বে, কিন্তু তারপর ক্যাট পিছন থেকে এসে ভালুকটিকে মেরে ফেলে। আসলে ক্যাট এখন বনে শিকার করে এবং নিজেকে এবং তার মাকে খাওয়ায়। সেই কারণেই সে তাকে শাস্তি দেওয়ার জন্য রিসকে অফিসিলে ঝুলিয়ে দেয়। এরপরে ক্যাট রিসকে বাড়িতে নিয়ে আসে এবং তাকে একটি ছোট স্টোরেজ রুমে আটকে রাখে। রিস পরবর্তী বেশ কয়েকদিন এই অন্ধকার ঘরে কাটায়, যতক্ষণ না একদিন তাকে আবার বের করে আনা হয়। ক্যাটের মা তাকে জিজ্ঞাসা করে যে রিস কি এতক্ষণে জ্ঞান ফিরে পেয়েছে, এবং যদি সে তার ছেলের সাথে বিয়ে করতে রাজি হয় তবেই তারা তাকে অন্ধকার ঘর থেকে বের করে দেবে, অন্যথায় সে তার বাকি জীবন সেখানেই পচে যাবে। যাই হোক, রিস এখনও জোর দিয়ে বলে যে সে কখনো এমন কাজ করবে না। তার ছেলের সাথে থাকার চেয়ে চিরকাল অন্ধকারে থাকা ভালো। সে মরতে পারে, কিন্তু তার ছেলের জন্য কখনোই নয়। সে রাজি হবে। এরপর রাগান্বিত মহিলা রিসকে জোর করে ভেতরে ফিরিয়ে আনলেন। রিস জানতেন যে তারা তাকে যেতে দেবে না এবং একদিন মহিলার ছেলে ক্যাট তার ওপর জোর করতে শুরু করবে। তাই তাকে কিভাবে বেরিয়ে আসবে তা খুঁজে বের করতে হয়েছিল। সে চারপাশে তাকানোর আগে তার চারপাশের দড়ি কেটে ফেলল, কিন্তু সে লক্ষ্য করল যে কেবিনটি বাইরে থেকে তালাবদ্ধ। তাহলে সে কিভাবে এটি খুলবে? ঠিক তখনই সে রানীকে দেখতে পেল, সেই একই ছেলে যাকে ক্যাট বন্দি করে রেখেছিল, এবং মা এবং ছেলে তাকে সমস্ত ঘরের কাজ করতে বাধ্য করছিল। তাই রিস রানীর সাহায্য চেয়েছিল। যেহেতু এটি খোলা ছিল, সে মহিলার কাছ থেকে চাবি চুরি করতে পারে এবং তারা একসাথে পালিয়ে যেতে পারে। যদিও রানী প্রথমে ভয় পেয়েছিলেন, কারণ ক্যাট তাকে এত মারধর করেছিল, রিস তাকে বোঝাতে চেয়েছিলেন যে যদি তারা থেকে যায় তবে তারা চিরকাল দাস হয়ে থাকবে, তাই তাদের একদিন ঝুঁকি নিতে হবে। এরপর এখন রানীও রাজি হন এবং রাইসের ইচ্ছানুযায়ী তিনি তাকে মুক্ত করে দেন এবং দুজনেই পর্দার আড়ালে চলে যান করে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। কুইন আরও বলেন যে বিড়ালটি এই এলাকা সম্পর্কে সবকিছু জানে, তাই তাদের যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে পালিয়ে যেতে হবে। সকালের মধ্যে বিড়ালটি বুঝতে পারে যে কুইন এবং রিস উভয়ই পালিয়ে গেছে এবং দ্রুত তাদের পিছনে ছুটতে শুরু করে। যেহেতু বিড়ালটি গত কয়েক সপ্তাহ ধরে এখানে শিকার করছে, তাই এটি ট্র্যাক অনুসরণ করতে এবং বনে দ্রুত চলাফেরা করতে পারদর্শী। বিপরীতে কুইন এবং রিস ইতিমধ্যেই দৌড়াতে দৌড়াতে ক্লান্ত এবং কিছুই খায়নি। পিছন থেকে বিড়ালটি আসতে শুনে তারা বন থেকে বেরি খেতে শুরু করে। এর অর্থ হল বিড়ালটি দ্রুত তার পথটি ঢেকে ফেলেছে এবং তারা দুজনেই আবার দৌড়াতে শুরু করে। ইতিমধ্যে কুইন সামনের একটি খাতে পড়ে অল্পের জন্য বেঁচে যায়।
রিস তাকে উদ্ধার করে এবং তারা উভয়েই একটি ভাঙা গাছে উঠে খাত পার হয়, কিন্তু ততক্ষণে বিড়ালটি খুব কাছে এসে পিছন থেকে তাদের দিকে গুলি করতে শুরু করে। এতক্ষণে রিস এবং কুইন উভয়ই জানত যে বনের মধ্য দিয়ে দৌড়ানোর সময় তারা বিড়ালটিকে হারাতে পারবে না। ফিরে এসে তাদের দেখতে পেল এবং তাদের দুজনকেই দ্রুত লুকিয়ে থাকতে বাধ্য করল। বিড়ালটি যখন রেসকে দেখতে পেল এবং তাকে আক্রমণ করতে উদ্যত হল, তখন রানী রেসকে বাঁচাতে পিছন থেকে তাকে আক্রমণ করল, যার ফলে বিড়ালের বন্দুকটি রেসের সামনে পড়ে গেল। ইতিমধ্যে রেস বুঝতে পারল যে বিড়ালটি আবারও রানীকে পরাজিত করেছে এবং তাকে হত্যা করতে চলেছে। রানী তখন বারবার রেসকে বন্দুক তুলে বিড়ালটিকে গুলি করার জন্য ইশারা করতে লাগল, যার ফলে তাদের দুজনকেই রক্ষা পেল। রেস বন্দুক তুলে নিল, কিন্তু সে জানত না কিভাবে এটি ব্যবহার করতে হবে। তাছাড়া একজন মানুষকে হত্যা করার সাহস তার ছিল না। তবুও সে রানীর জন্য সাহস নিয়েছিল এবং বিড়ালটি তৎক্ষণাৎ গুলিবিদ্ধ হয়ে পড়ে আর রানী বেঁচে গেলেন। এখন রেস পিছনে ফিরে তাকালো, কারণ সে এই গুলি চালায়নি, কিন্তু আগুন তার গায়ে লেগেছে। পিছনে দাঁড়িয়েছিলেন তার দাদা ফ্র্যাঙ্ক, যিনি আমি গত কয়েক সপ্তাহ ধরে তাকে খুঁজছি, আর আজ অবশেষে সে এটা পেয়েছে। দৌড়। এখন সে দ্রুত দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরে, কারণ এত সপ্তাহ ধরে সে অনেক কিছু সহ্য করেছে। আমি আশা করছিলাম পরে আবার তাদের সাথে দেখা হবে। তারপর এই ঘটনার পর অনেক মাস কেটে গেছে। ফ্র্যাঙ্ক, রেস এবং কুইন উভয়কেই সঠিক বলে মনে করা হয়। সালামত তাকে তার বাড়িতে নিয়ে আসে এবং তারপর থেকে তিনজনেই তারা এখানে একসাথে থাকে, যেখানে বাইরে পৃথিবী এতক্ষণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, কারণ সেই ব্ল্যাকআউটের পর থেকে আর কখনো বিদ্যুৎ ফিরে আসেনি। সে আর কখনো ফিরে আসেনি, কিন্তু ফ্র্যাঙ্ক এখানে সবকিছু করে ফেলেছে। ব্যবস্থা করা হয়েছিল। এখানে তিনজন একসাথে চাষ করত, তারা নিজেরাই খাবার উৎপাদন করে। এই বাড়িটি বনের মধ্যে, ভেতরে এত গভীরে থাকার কারণে বাইরের কেউ এখানে আসতে পারে না। এত কষ্টের মধ্য দিয়ে যে রাগ হয়েছে তা আমি কল্পনাও করতে পারছি না। পথে সে কতজনকে দেখেছিল, তার বাবা সহ, বিড়ালটি এবং তার মা এমনকি এটিকে জিম্মি করে রেখেছিল। সে এখন অবশেষে তার কাছে পৌঁছেছে, গন্তব্যে পৌঁছে গেল। রানী, যিনি করেছিলেন, প্রেমে পড়েছেন। এখান থেকে তারা ফ্র্যাঙ্কের সাথে নিরাপদে থাকবে, অবশ্যই বাইরের জগতে যাই ঘটুক না কেন। সিনেমাটি এই আশাব্যঞ্জক সমাপ্তির সাথে শেষ হয়। তাই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আপনি এই ধরনের পোস্ট অ্যাপোকালিপটিক সিনেমা দেখতে উপভোগ করেন। ধন্যবাদ।